দর্শক স্বাগত এই সময় আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করব সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সাথে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়। থাকবে আইএমএফের ডিএমডির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলের ঢাকা সফর, এর সাথে আরও কিছু বিষয় নিয়ে আলোচনার আশা করি। আলোচনার জন্য আমরা 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব জনাব এম এ আজিজ, আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোরহাব হাসান, এছাড়াও আরও উপস্থিত আছেন লেখক ও সাংবাদিক ডক্টর মাহবুব হাসান। স্বাগত আপনাদের 3 জনকেই। হ্যাঁ জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করি। আপনি জানেন যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গতকালকে বিকেলে এসছেন। আজকে উনি সারাদিন অত্যন্ত ব্যস্ত সময় কাটিয়েছেন এবং আজ রাতেই ওনার 2 দিনের সফর শেষ করে চলে যাওয়ার কথা। এই সফরে বিশেষ করে র্যাবের স্যাংশন, নতুন করে স্যাংশন ইত্যাদি নানা বিষয়ে আলোচনা হয়েছে। শুনতে চাই এই সফরের মূল্যায়ন আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। তো র্যাবের যে স্যাংশন, এটা মূলত র্যাবের দেখা দেখি পুলিশও আগে খুব বেসুমার ক্রসফায়ার করত, গড়ে 1 জন করে লোককে ক্রসফায়ার অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাত। র্যাবের উপরে আমেরিকান স্যাংশন দেওয়ার পরে এ যাবৎকালে এত কয়েক বছরে অর্থাৎ মেজর সিনহা এবং সাবেক যুবলীগ নেতা এবং কমিশনার সম্ভবত আকরাম সাহেবকে ক্রসফায়ার, যেটা ভিডিও ভাইরাল হলো কক্সবাজারে, এরপরে কিন্তু একরামুল হক, তারপরে কিন্তু ক্রসফায়ার বন্ধ হয়ে গেল। তার মানে হচ্ছে আইন ও সালিশ কেন্দ্রের হিসাব অনুযায়ী 21 সালে স্যাংশন দেওয়ার পর 4টি ক্রসফায়ার হয়েছে। ওইটা বলছি যে এরপরে মাত্র 4টি ক্রসফায়ার। এটাতে প্রমাণ করে যে ক্রসফায়ার অকারণে করা হয়েছে। কারণ হচ্ছে যে স্যাংশন দেওয়ার কারণে ক্রসফায়ার কমে গেছে, তাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ওই আগের চাইতে অবনতি ঘটে নাই। অর্থাৎ আমার কাছে মনে হয়েছে যে এখন যে ক্রসফায়ারগুলি কমে গেছে, যে কারণে র্যাবের উপরে স্যাংশন, তার মানে চাপের কারণে এই র্যাবের ক্রসফায়ার কমেছে। তা আজকে যে ডোনাল্ড লু যে বৈঠক করলেন এবং তিনি বললেন যে ক্রসফায়ার হচ্ছে না, অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, এটা তো আমরাও বলি তাই, ইতিবাচক উন্নতি হয়েছে। হ্যাঁ, ইতিবাচক উন্নতি, আমরা তো তাই বলি যে এখন তো ক্রসফায়ার হচ্ছে না। তা এখন কি যদি এটাও বলেছে যে এই যে স্যাংশন দেওয়া হয়েছে এটা লং প্রসেস, উঠতে সময় লাগবে। তো এখন যদি সময় কত লাগবে এটা জানি না, তবে এই সময়ের ভিতরে আবার এইটা তারা পরিবর্তনের চোখে দেখে কিনা এটাও দেখার বিষয় আছে। তবে যখন স্যাংশন দেয় তখন কিন্তু আগেও বলেছি, এই টকশোতেও বলেছি যে এই স্যাংশন সহজে উঠবার না। উঠবার একমাত্র পথ হচ্ছে যে প্রতি বছর তারা রিপোর্ট দেয়। এই রিপোর্টে যদি ক্রসফায়ার না হয়, অটোমেটিক রিপোর্ট দিবে যে ক্রসফায়ার হয় নাই, তাহলে এক সময় ক্রসফায়ার এটা অ্যাবান্ডন্ড হয়ে যাবে বা উল্টো হবে। শুধু কি ক্রসফায়ারের জন্যই র্যাবের উপর নিষেধাজ্ঞা? এর সাথে সাথে তো মানবাধিকার তা সহ আরো অন্যান্য বিষয়গুলো তো আছে, আইনের প্রয়োগ। বিষয়টা হলো যে তারা তো মানবাধিকার, আইনের শাসন এগুলো তো দেখে, এটার সাথে কিন্তু ক্রসফায়ার রিলেটেড। মানে র্যাবের স্যাংশনের সাথে ক্রসফায়ার রিলেটেড এবং যে সাবেক আইজিপিকে যে ক্রসফায়ার দেওয়া হয়েছিল সেটা কিন্তু স্পেশালি একরামকে যখন ক্রসফায়ার করা হয়, একটা নির্দোষ লোক, মানে স্যাংশন দেওয়া হয় তার উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এটা কিন্তু একরাম ক্রসফায়ার হওয়ার কারণে। আর সিনহাকে যেভাবে বিভৎস মারা হয়, এটা কিন্তু সারা দেশে এবং বিশেষ করে যে অবসরপ্রাপ্ত
আর্মি অফিসাররা যেভাবে প্রতিবাদ করেছে, এই প্রতিবাদের মুখে এগুলো বন্ধ হয়েছে। তো এখন আমাদের দেখার বিষয় যে আবার কি স্যাংশন রিপিটেডলি লাগবে বন্ধ রাখতে, নাকি এটাতে শিক্ষা হয়ে আমাদের ক্রসফায়ার যাবে। কারণ ক্রসফায়ার যদি নাও করতে করে তাহলেও কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় না, এটা আপাতত দৃষ্টিতে অনেকটা আপনার কথা অনুযায়ী। তাই আমি একটু যাই জনাব সোহরাব হাসান আপনার কাছ থেকে। আমাদের কোনো যে কোনো বিষয়ই আমরা দেখি, যদি এভাবে বলি যে এই কি বলে রানা প্লাজার ধস না হলে আমরা শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলতে পারি না, স্যাংশন না হলে র্যাবের ক্রসফায়ার বন্ধ হয় না, স্যাংশন কেন দিতে হলো? না, প্রথমত হচ্ছে যে যে দেশে আইনের শাসন আছে সেখানে ক্রসফায়ার তো হচ্ছে আইনের শাসনের ব্যত্যয়, পরিপন্থী। সুতরাং আমরা ধরে নিতে হবে যে ক্রসফায়ার হচ্ছে আইনকে অস্বীকার করা, আইনকে অমান্য করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বিভিন্ন সময় যে বক্তব্য দিয়ে থাকে যে আত্মরক্ষার্থে, এবং বন্দুকযুদ্ধের, কথিত বন্দুকযুদ্ধের প্রায় গল্পগুলো একই রকম, তো মানুষ কিন্তু এটা বিশ্বাস করেনি। যে বিষয়টি হচ্ছে যে আমি আজিজ ভাইয়ের সঙ্গে একমত যে এটি স্যাংশন দেওয়ার পর আমাদের চৈতন্যোদয় হলো কেন, তার আগে কেন হলো না। তবে কিছুটা হয়েছে সিনহার মৃত্যুর পরে, কারণ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং একটা বাহিনীর এর সঙ্গে ভাবমূর্তি, তার মর্যাদার বিষয়টি জড়িত, এবং সরকারও এই নিষেধাজ্ঞা দেওয়ার আগেও কিন্তু সিনহা হত্যার পর বন্দুকযুদ্ধের সংখ্যা কমে গেছে। কিন্তু এখনও যে একেবারে বন্ধ হয়েছে, যেমন আমরা এই নিরাপত্তা হেফাজতে মৃত্যুর ঘটনা দেখি, সেটাও এক ধরনের কিন্তু বিচার বহির্ভূত হত্যা। তো সেটা ক্রসফায়ার হোক বা অন্য যে কোনো উপায়ে হোক, এটি তো কোনোভাবে কাম্য নয়। আর আমরা হচ্ছে যে কোনো বিদেশি অতিথি বা রাষ্ট্র, বিশেষ করে বৃহৎ রাষ্ট্রের কোনো প্রতিনিধি আসলে যে ধরনের উচ্ছ্বাস প্রকাশ করি, যে ধরনের ভাবে যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, তা সেটি যে হয় না। কারণ আমাদের হিসেব নিকেশের সঙ্গে তাদের হিসেব নিকেশ সবসময় মেলে না, বেশিরভাগ সময় মেলে না। সুতরাং তাদের ভূ রাজনৈতিক স্বার্থের বিষয়টি অনেক বড়। যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, ইসরায়েলের উপর কবার নিষেধাজ্ঞা দিয়েছে তারা? না, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর কোনো নিষেধাজ্ঞা দেয়নি। এই তো, এটাই তো নিষেধাজ্ঞা, মানে র্যাবের উপর দিয়েছে। আর বলছে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ, এটা তো বাংলাদেশের আইনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু ইসরায়েলে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? তারা তো প্রতিদিন মানুষ মারছে, শিশুকে হত্যা করছে গলা টিপে। এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে আমরা মানবাধিকার রক্ষা করব না। আমরা আমাদের প্রয়োজনে যে রাষ্ট্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ন্যায্যতার ভিত্তিতে এবং ন্যায্যতার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে, গণতন্ত্রের লক্ষ্যে, মানবাধিকারের লক্ষ্যে, মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলেই কিন্তু এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে। সুতরাং আমরা আমাদের নিজস্ব বিচার বোধ থেকেই কিন্তু এটি করা উচিত। এবং আমরা যদি দেখি যে রাজনৈতিক দলগুলো যারা এখন ক্ষমতায় আছে এবং যারা অতীতে ক্ষমতায় ছিল, কেউ মানবাধিকার লঙ্ঘনের কথা বল নাই, মানবাধিকার রক্ষার কথাই বলছে। সুতরাং তারা যে নির্বাচনী প্রতিশ্রুতি দেয়, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে সেটা রক্ষা করুক। 2008 সালে আওয়ামী লীগের নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে সন্ত্রাসের বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা এবং বিচার বহির্ভূত হত্যা হবে না। কারণ বিএনপি আমলে হয়েছে এটি, এবং তার প্রতিবাদ করেছে তারা তখন। এবং র্যাবও বিএনপি আমলে, যখন র্যাব যে বাহিনী নিয়ে আমরা কথা বলছি সেটাকে বিএনপি আমলে হয়েছে এবং আওয়ামী লীগ তার প্রতিবাদ করেছিল। আমরা এই সব কিছুতে বিদেশমুখী হওয়াটাকে আমি মনে করি যেটি দেশের মর্যাদার জন্য। নিশ্চয়ই আমি আবার আপনার কাছে এই প্রসঙ্গে আসবো, নিশ্চয়ই আসবো। একটু শুনে আসি ডক্টর মাহবুব হাসান, যে প্রসঙ্গে আলোচনা করছিলাম শুনতে চাই। সোহরাব হাসান যেটি বলছিলেন যে সব কিছুতে বিদেশমুখী। ধন্যবাদ কাঞ্চন। আসলে মানে এম এ আজিজ এবং সোহরাব হাসান
মানে টোটালটাই মানে বলেছেন স্যাংশনের বিষয়ে বা বিদেশি প্রভাবের বিষয়ে বা বিদেশিরা এখানে স্যাংশন দিলে বা হস্তক্ষেপ করলে আমরা সোজা হই, মানে আমরা ভেবে নিই যে আমরা এখন থেকে মানবাধিকার রক্ষা করব এবং এই করব। এটা দুর্ভাগ্যজনক আমাদের যে অন্য একটি দেশ তারা এসে ইম্পোজ করে কিছু, তারপরে আমরা বোধোদয় আমাদের বোধোদয় ঘটে। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। আমি এটা বিবেচনা করি যে আমাদের সামরিক বলেন, বেসামরিক বলেন, রাজনৈতিক বলেন, এই সমাজে মানবিক চৈতন্যের প্রচণ্ড অভাব। যেমন সামরিক বাহিনীর লোকেরা তারা একটা এক্সট্রা অর্ডিনারি নিয়ে শক্তি নিয়ে চলাফেরা করে, পুলিশও তাই। এবং পুরুষের অ্যারোগান্সি এখন তো মানে এখন একটু কমেছে বটে, কিন্তু মাঝখানে গত কয়েক বছর ধরে সেটা হয়েছে। তার আগে বিএনপির আমলে হয়েছে, তার আগে ইরশাদের আমলে হয়েছে, তাই না? ইভেন বঙ্গবন্ধুর আমলে হয়েছে। জনাব আজিজ, আমরা আলোচনা করছিলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে, র্যাবের স্যাংশন, ডোনাল্ড লুর সফর। আমি যদি একটু আজকের সফর প্রসঙ্গে আমাদের মানে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের কথা একটু আপনার কাছে তুলে ধরি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে র্যাব অনেকটাই সরে এসছে, যা অনেক ভালো অগ্রগতি। সফররত মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ডোনাল্ড লুর এমন মন্তব্য করলেও র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা এখনই উঠছে না। পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ই এই কথা জানিয়েছেন। যদি আমাদের প্রশংসাই হয়, র্যাব যদি সরেই আসে, তারপরও এই স্যাংশন উঠবে না কেন? উঠবে না ওদের প্রসেস। যেমন স্যাংশন আরোপ করাও একটা প্রসেস, এবং স্যাংশন আরোপ যে করে যে সিস্টেম, সিনেটের মেম্বাররা দেওয়া যায়, কিন্তু উড্র কিন্তু কেউ করতে পারে না। আপনাকে কারেক্টেড হতে হবে। এখন যেমন প্রথম দিকে স্যাংশন দেওয়ার পরে এই মন্ত্রীরাই বলতে শুনেছি ওই দেশে তো মানবাধিকার নাই, অমুক নাই, বাংলাদেশ এর চেয়ে ভালো আছে। আমি কিন্তু কাউন্টার করে আমি বলেছি, আমার টক শোতে বলেছি, এই কথা বলে তো লাভ নাই। এখন সে হলো পৃথিবীর সুপার পাওয়ার। এখন আমি তো তাকে প্রতিযোগিতায় হারাতে পারবো না। সুতরাং আমাকে যদি মনে করি যে আমাকে তাদের দরকার আছে, তাহলে আমাদেরকেই কারেক্ট হতে হবে। না, এটা তো সত্য। এই কথা আপনার যেরকম সত্য, তেমনি বাংলাদেশি বংশোদ্ভূত ফয়সালকে যেভাবে গুলি করে হত্যা করা হলো, সেটাও তো আছে। ওইটাই তো আমি বলছি যে ওদের দেশে তো বহুত এরকম, দেখেন আমাদের দেশের মতো তো ওই দেশের মতো উন্মাদ নাই। অকারণে মসজিদে ঢুকে, স্কুলে ঢুকে বাচ্চা পোলাপান মেরে ফেলতেছে একাধিক, মানে এমনও দেখছি 50 জন মেরে ফেলছে। এটা তো ওদের দেশে এটা একটা ব্যাপার। তারপরে ধরেন ওদের দেশে পুলিশ এত বিশ্বস্ত, খুবই বিশ্বস্ত, পুলিশ যা করে ঠিক করছে এরকম, এবং আপনার বিপদে পড়লে পুলিশ ডাক দিলেই সব নিরাপদ। আমাদের দেশে তো সেই কালচারটা ডেভেলপ করে নাই, যার ফলে এইটা আমার বক্তব্য হলো যে এখনো আমাদের দেশে টোটাল যে অর্থনীতি বলেন, আমাদের যে এমনি শক্তির দিক থেকে বলেন, আমরা তো আর ধনী দেশও হইনি, সুপার পাওয়ারও হইতে পারিনি। হ্যাঁ, তো সুতরাং আমাদেরকে সীমাবদ্ধতা আছে। সেইভাবে আমার বক্তব্যটা ভিন্ন জায়গায়, যে যদি স্যাংশন দিয়ে ক্রসফায়ার বন্ধ হয়, তাহলে আমি কেন বন্ধ করি না? এটা তো বিচার বহির্ভূত বন্ধ, সারা দেশই তো চিৎকার করছে এর বিরুদ্ধে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু এটা বন্ধ করা নাই। স্যাংশন দেওয়ার পরে বন্ধ হয়ে গেল। তো সুতরাং এই জন্যই বলছি যে এই চাপ প্রয়োগটা কি কন্টিনিউ করতে হবে না করতে হবে না। এখন আমেরিকা যেটা বলছে যে আপনাকে এটা কন্টিনিউ করতে হবে, হয়তো এইবারে এসে দেখলো যে কয়েক বছরের ভিতরে ক্রসফায়ার হয়েছে মাত্র 4টা, কিন্তু মানুষ তো মারা গেছে অনেক। এই যে ধরেন বিএনপির সমাবেশগুলো হলো, 7টা লোক মারা গেল। না, সেটি তো ক্রসফায়ার নয়, ক্রসফায়ার সেটি হলো এটাও এক ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। সে যদি ক্রাইম করে থাকে তাকে বিচার করেন না। তাহলে তো ধরেন কোনো মানে সাংঘর্ষিক পরিস্থিতি যদি হয়, যেখানে সংঘর্ষ হচ্ছে, সেখানে মৃত্যু আর ক্রসফায়ারের মধ্যে আমার মনে হয় ওখানে তারপরে আমি উদাহরণ দিতে পারি। ধরেন বরিশালে একজন এক্স এমপি, সে তো জনসভায় যেতে নিছিল, তাকে পিঠে মেরে ফেলছে। এক, যেগুলো তো রাজনৈতিক সহিংসতা হতে পারে। আচ্ছা, দুই হলো ইয়েতে কুমিল্লার
বিভাগীয় সমাবেশ হবে, লিফলেট বিতরণ করতেছিল, গুলি করে মেরে ফেললো। আর এক জায়গায় এসবির লোক, তার কাছে কোনো অস্ত্রই থাকার কথা না, সে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে মানুষ মারতেছে। এই যে 10 তারিখে আপনার বিএনপি অফিসের সামনে পল্টনের এখানে পুলিশের ভ্যানে দাঁড়ায়া 7 তারিখ, সেটি 7 তারিখ জার্সি গায়ে দিয়া সিভিল ড্রেসে আপনার গুলি করতেছে, পুলিশ পিছনে দাঁড়ানো, এগুলো তো ক্রসফায়ারের কাছাকাছি। হ্যাঁ, সুতরাং এগুলো তো মানবতা বিরোধী। আমার কথা হলো যে আপনার সিভিলিয়ান কি করে ওখানে গেল, ঢুকলো পুলিশের সামনে গুলি করতে? সিভিলিয়ান না, ওই বিষয়ে ও বলা হয়েছে যে আনসার, এটা আনসার প্রশ্ন হচ্ছে যে আত্মীয়কৃত আনসার, মানে তাকে আত্মীয়করণের আনসার মানে বললাম। হ্যাঁ, বুঝলাম। পুলিশের কথা তো বিশ্বাস করে না। ওটা কি আনসার বানানো হইলো না আনসার ছিল? পুলিশ নাই, পুলিশের অভাব, আনসারকে হায়ার করে গুলি করে না। যেটি হয় সেটি হলো যে একটি থানা এলাকায় বা একটি থানায় পুলিশের পাশাপাশি একাধিক আনসার দায়িত্ব পালন করে। আনসারের দায়িত্ব পালন করে, আনসারের ড্রেস আছে। হ্যাঁ হ্যাঁ, সে কেন জার্সি পরে গায়ে দিয়ে গুলি করলো? সেটি ব্যাখ্যা আমি যতটুকু জেনেছি, তারা মিডিয়া যেটি দিয়েছে যে এটি ইমার্জেন্সি মুহূর্তে যখন ওসি সাহেব একটি নির্দেশ দিয়ে রেখেছেন থানায় যে কোনো একটি এরকম ইমার্জেন্সি হলে তোমরা যে অবস্থায় থাকো সে অবস্থায় বেরিয়ে আসতে হবে। তাও মানলাম সে সিভিল ড্রেস আছে, পাশে তো পুলিশ আছে, সে তো গুলি করতে পারতো, ও গুলি করলো কেন? তাহলে তো আমিও যা গুলি করবো, এটা হলো। আচ্ছা, এই নিয়ে আলোচনা করতে পারি। একটু শুনে আসি জনাব সোহরাব হাসান, কি বলবেন? মানবাধিকার রাজনৈতিক যে সহিংসতা, মৃত্যু, পুলিশের অস্ত্র ব্যবহার, এসব কথা নিয়ে প্রশ্ন তুলেছেন আজিজ ভাই। রাষ্ট্রের জন্য মানুষ না মানুষের জন্য রাষ্ট্র? আমরা যদি মানুষের জন্য রাষ্ট্র করি তাহলে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। তার মৌলিক অধিকার, যেমন তার কথা বলার অধিকার, তার বাক স্বাধীনতার অধিকার, তার সভা সমাবেশের অধিকার। আবার সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা করা যাবে না, অন্যের নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না। তা এইটা আমাদের এখানে রাজনীতি এক ধরনের অসুস্থতা আছে, রাজনৈতিক অসুস্থতা যেটা বলি। আর যেটা বললেন যে এখন আমেরিকার নিষেধাজ্ঞার কারণে এখানে ক্রসফায়ার কমবে না বিরোধী দলের রাজনৈতিক আন্দোলনের কারণে কমবে, সেই বিতর্কে না যেও বলতে চাই যে প্রতিটি সরকারের জনগণের কাছে যে দায়বদ্ধতা, সেটা যদি পালন করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে না। আমরা তো দেখি যে বিএনপির বা যে কোনো আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, বা কিছুদিন আগে যে বিএনপি কর্মসূচি পালন করলো, সারা দেশ শান্তিপূর্ণ, ফরিদপুর এবং ময়মনসিংহে গোলযোগ। তা এটি হচ্ছে যে রাজনৈতিক অসুস্থতা এবং অন্যের রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। এক্ষেত্রে সরকারের যেমন দায়িত্ব আছে, ক্ষমতাসীন দলেরও দায়িত্ব আছে, বিরোধী দলেরও দায়িত্ব আছে। 7 তারিখের ঘটনা নিয়ে নানা রকম বিতর্ক, কিন্তু সেখানে কিন্তু বিএনপিও সে দায়িত্বশীল ভূমিকা পালন করছে কিনা। 10 তারিখ তাদের ঘোষিত প্রোগ্রাম, কিন্তু 7 তারিখ যে ঘটনা ঘটলো এটি এড়ানো যেত বলে আমি মনে করি। বরং সরকারই এটা সুবিধা পেল। এখন তো সরকার বলছে যে আমরা 10 তারিখ তো শান্তিপূর্ণ সমাবেশ করার ব্যবস্থা করেছি, আগামীতেও করব, যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যদি এই নিশ্চয়তাটা ডোনাল্ড লুকাসে কেন দিতে হচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লুকাসে কেন দিতে হবে? কেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী লুর সাথে আলাপ করে আর লুর সাথে বৈঠক করার পর বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলবেন? হ্যাঁ, সুষ্ঠু নির্বাচন হতে হবে। সমস্যাটা আমাদের নির্বাচন নিয়ে। তার মানে কি এটা আশঙ্কা আছে নির্বাচন নিয়ে? আশঙ্কা তার মানে কি এই বিরোধী দল সুবাধাহীনভাবে তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারছে না, অথবা প্রশ্নবিদ্ধ আছে? প্রথমত হচ্ছে যে আমাদের সমস্যা, সেটা নির্বাচন হোক, সভা সমাবেশ হোক, রাজনৈতিক সমস্যা হোক, এমনকি মানবাধিকার লঙ্ঘনের সমস্যা হোক, আমাদেরই সমাধান করা উচিত। আমাদের এই যেটা আজিজ ভাই বললেন যে এতদিন মন্ত্রীদের কথায় তো শোনা হচ্ছে যে আমেরিকাকে তারা তোয়াক্কাই করে না, কিন্তু আজকে উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা যেভাবে
যে কি বলে হাস্যোজ্জ্বল মুখে যে কথা বললো, যে মনে হলো তারা অনেক কিছু পেয়ে গেছে। এই যে মানে কি বলে রাজনৈতিক, এটা এক ধরনের দেউলিয়ত্ব, এক ধরনের পরনির্ভরতাও। আমরা আওয়ামী লীগ নেতারা কিন্তু প্রায়ই বলেন যে বিএনপি শুধু দূতাবাসে ঘুরে এবং দূতাবাসে ধর্ণা দেয় এবং তারা সমর্থন চায়। তো আমরা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, তাদের বক্তব্য তো একই, নির্বাচন নিয়ে তাদের বক্তব্য তো একই রকম, যে আমেরিকাকে খুশি করতে পারলেই বোধহয় তারা একটি নির্বিঘ্নে নির্বাচন করতে পারবে। আসলে জনগণকে খুশি করতে হবে, জনগণকে আস্থায় নিতে হবে। সেটি আমাদের এখানে ক্ষমতায় যারা থাকেন, বিরোধী দলে যখন থাকেন, তারা আস্থা নেওয়ার সর্বোচ্চ প্রমাণ দেখানোর চেষ্টা করেন, আর যখন ক্ষমতায় থাকেন তার বিপরীত কাজটি করেন। যে কারণেই এত গোলযোগ, এত হানাহানি, এত মানবাধিকার লঙ্ঘন, এত ঝগড়াঝাটি, এবং রাজনৈতিক যে একটা কি বলে কর্মসম্পর্ক থাকা দরকার সরকারি দল বিরোধী দলের মধ্যে। সবসময় আমরা 51 বছর ধরেই কিন্তু এই সংঘাত দেখে আসছি। নিশ্চয়ই, মানে এর থেকে বেরিয়ে আসার কোনো উপায় নাই। আমাদের রাজনৈতিক নেতৃত্ব তাদের সক্ষমতা, তাদের উৎকর্ষ, তাদের মননশীলতা দেখাতে ব্যর্থ হয়েছে। আপনার কাছে আবার নিশ্চয় ডক্টর মাহবুব হোসেন, আমি একটা কথা বলি। দেখেন, একদিকে সহকারী মন্ত্রীকে বললেন যে বিরোধী দলও সব নিরাপদে করতে পারবে। ঠিক কালকেই আলোচনা শেষ, তারপরেই ঘোষণা হলো যে কালকেও আওয়ামী লীগ রাজপথে থাকবে। হলোটা কি? রাজপথে কাউন্টার থাকবে না, না বিএনপির প্রোগ্রাম, সুতরাং রাজপথে থাকতে হবে। এটা তো একটা উত্তেজনা তৈরি নিশ্চয় করবে। কিন্তু এখন পর্যন্ত আমরা গত তিনটি কর্মসূচিতে দেখেছি আওয়ামী লীগ রাজপথে ছিল, কিন্তু কোনো টক্কর কিন্তু হয়নি। আসবো আবার এই বিষয় নিয়ে আমি একদম আলাদাভাবে আলোচনা করবো। একটু শুনে এসো ডক্টর মাহবুব হোসেন, আমি যেটি বলছিলাম যে এই মানে ডোনাল্ড লুর কাছে এটি বলতে হচ্ছে কেন সরকারি দলের, যে আমরা বাধাহীনভাবে, যদি কোনো সহিংসতা না হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে, তাহলে বিরোধী দল নির্বিঘ্নে রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবেন। ফরেন মিনিস্টার বলতে হচ্ছে আগামী নির্বাচন ফ্রি, ফেয়ার এবং কোনো হস্তক্ষেপ ছাড়াই হবে। কি মনে হয় কেন এই প্রতিশ্রুতিগুলো দিতে হচ্ছে? কেন দিতে হচ্ছে এটা তো আপনি নিজেও জানেন। আমাদের জনগণ কি বিশ্বাস করে যে এই নির্বাচন কমিশন সুষ্ঠু, রিগিংলেস কোনো নির্বাচন অনুষ্ঠান করতে পারবে? পারবে না। কেন পারবে না? রংপুরে তো ইলেকশন হলো। রংপুরের ওই ছোট্ট ইলেকশন দিয়ে আপনার জাতীয় নির্বাচনকে আপনি মাপতে পারবেন না। এক। দ্বিতীয়ত যে দেখেন যে আমাদের যে সিইসি বা ইসি যে তড়িঘড়ি করে ইভিএম কেনার জন্য পাগলা হয়ে গেছে, তাতে বোঝা যায় যে এটা থেকে কিছু সে আর্ন করতে চায়। সেটা সুষ্ঠু নির্বাচন নয়। না, নির্বাচন কমিশন তো অনেক আগেই ইভিএম কেনার প্রস্তাব তারা দিয়ে রেখেছে। এটির দায়িত্ব তো কেন দেবে, যেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে বলতে হবে যে হ্যাঁ এই মেশিনটা গ্রহণযোগ্য। কোথাও গ্রহণযোগ্য বলে এটা প্রমাণিত হয় নাই। দু একটা ছোটোখাটো নির্বাচন হতে পারে, এটা ঠিক। যখন যদি আপনি জনগণকে ভোটের অধিকার দিতে চান, যদি সেটাই যদি হয়, জনগণ যেটা মানে চায়, আপনাকে এটা মানতে হবে যে বিরোধী পক্ষের বক্তব্য জনগণের পক্ষে। এরা সবসময়ই, যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ যখন যে কথাটা বলেছে, তখন জনগণের কথাগুলোই তারা বলেছে, সেই ভাষাই তারা ব্যবহার করেছে। এখন বিএনপি যে ভাষা ব্যবহার করছে, যে দাবি করছে, সেটা জনগণের দাবির অনেকাংশেই তাদের জনগণের দাবি। এত জনগণ চায় যে একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে পরবর্তী নির্বাচন হোক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হোক। এখন গভর্নমেন্ট বলছেন যে একটি অনির্বাচিত মানে সরকারের অধীনে একটি আমি শেষ করি না, সেটি হচ্ছে রাজনৈতিক বক্তব্য। নিশ্চয়ই আমি বলতে চাচ্ছিলাম সরকারের মন্ত্রীদের কেন এই কথা বলতে হচ্ছে, এই নেপথ্যটা কি আছে? জবাবদিহিতার পেছনেই কিন্তু এটা আছে। কেন জবাবদিহি করে? বিকজ অফ তার ওই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, অথবা সে যে অন্যায়গুলো করেছে তারই জবাবদিহিতা দিচ্ছে। কাকে দেয়?
কি বলে এই মার্কিন যুক্তরাষ্ট্রকে দেয়, যে জবাবদিহিতা দেওয়ার কথা জনগণকে জবাবদিহি করে তার যে মানে ক্ষমতা, তাকে সে পুক্ত করবে, তাকে সে ফ্রেশ করবে, তাকে কোনো মানে কি বলে ধরেন এই যে মানবাধিকার হরণ বলেন, মানুষের কথা বলার অধিকার হরণ করা হচ্ছে, সেগুলো জনগণকে বলবে যে আমরা কথা বলতে দিই, আমরা তাদের মিছিল করতে দিই, আমরা পাহারাদার। এটি তো বলার দরকার নেই, এটি আপনি যদি করেন তাহলে তো এমনি যদি চাঁদ ওঠে আকাশে তাহলে সবাই দেখবে, আপনি তো বলার দরকার নাই। না, এটা বলার দরকার আছে এই জন্য যে এই বোধটা আমাদের সরকারের নয়, সরকারগুলোর বোধে থাকে না বলেই আজকে জবাবদিহি করতে হচ্ছে আমেরিকাকে, নট বাংলাদেশের জনগণকে। আমি বলি জনগণকে যদি জবাবদিহি করতে হয় তাহলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা বলে কি শুধুই ভোট দেওয়া হলো মানে ধরেন 100 ভাগের 1 ভাগ অংশ। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি আপনার শক্তিশালী করেন তাহলে তো সিইসি নিয়ে আমরা কোনো কথাই বলবো না, জনগণ কোনো কথাই বলবে না, বিরোধী দল কোনো প্রশ্নই উত্থাপন করবে না। সেইটা কেন উত্থাপন করতে হচ্ছে, এইটা হলো বড় বিষয়। এই জন্য আমি বলছিলাম যে শুধু নির্বাচন করলেই তো হবে না, শুধু রাজনীতি করলেই হবে না। রাজনৈতিক সংস্কৃতির ভিতরে যে মননশীলতা আছে, যে বিরোধিতা আছে, এক পক্ষ আরেক পক্ষকে শত্রু বলে গণ্য করে এবং প্রকাশ্যে বলে, সেই দেশের রাজনীতি গণতন্ত্রহীনভাবে চলছে। জনাব এম এ আজিজ, আপনি বলছিলেন, আমি সেখানে আবার একটু যাই। আগামীকাল বিএনপির সহ অন্যদের যুগপৎ আন্দোলনের ৩য় কর্মসূচি গণসমাবেশ। কালকের কর্মসূচিকে সামনে রেখে আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিয়েছে। তো আপনি বলছিলেন যে এটি কোনো সংঘাত সহিংসতা হয়তো উস্কে দিতে পারে, এই আশঙ্কা আপনি কেন করলেন? না, বিষয়টা হলো যে ধরেন একসময় অভিযোগ করা হয় যে 2013-14 সালে বিএনপি আপনার প্রোগ্রাম দিয়েছে, সেখানে আগুন সন্ত্রাস ঘটেছে। সেখানে কিন্তু আসলে দেখা গেছে যে বিএনপি বা তখনকার 20 দল ডেকেছে, তাদের দায় আছে, তবে সেখানে অংশগ্রহণ তো সবাই করেছে, পেপার কাটিং পাওয়া গেছে না। ক্লিয়ার না আমি কথাটা, আমার কথা হলো সেই সময় যে আগুন লাগিয়েছে, বলা হয় যে সেখানে বিএনপির কর্মীরা, জামাতের কর্মীরা শুধু আগুন দিয়েছে, কিন্তু পেপারে তো দেখা গেছে যে যুবলীগ ছাত্রলীগের লোকরাও তো এটা ঘটাইছে। বাড়ির থেকে অস্ত্র পাওয়া গেছে, বোম পাওয়া গেছে, আগুন বোম পাওয়া গেছে। আবার এও দেখা গেছে বিহঙ্গ গাড়ি, তার এলাকার লোকে অভিযোগ করছে বিহঙ্গ গাড়ি আগুন দিয়ে দিছে, ওটা হলো ওই নমিনেশন পাওয়ার জন্য, সে নমিনেশন পাইছে, এমপিও হয়েছে। তো সুতরাং এইটি নিয়ে, এই কর্মসূচি নিয়ে এক ধরনের দুই মেরুর দুই রাজনৈতিক নেতৃবৃন্দর বিপরীতধর্মী কথা আছে, কিন্তু একেবারেই অ্যাবসলিউট আপনি কনক্লুশনে যেতে পারবেন না যে এই ঘটনা ঘটেছে। আমি ঘটতেছি ওই ঘটনার কারণেই এখন পর্যন্ত বলা হয় যে বিএনপি সন্ত্রাসী দল, এটা সরকারি দল থেকে বলা হয়। এইখানেই আমার বক্তব্য হচ্ছে যে এই যে পুরা বিভাগীয় সম্মেলন বিএনপি করে আসলো, আমি তো বললামই 7টা লোক মারাও গেল, কত কষ্ট করে কতভাবে আপনার সেই সমাবেশের লোক আসছে। বিএনপির পক্ষ থেকে তো কোনো গোলমাল করা হয় নাই, বরঞ্চ কোনো জায়গায় পুলিশ সরকারি দলের কর্মীরা মিলে এটা বাধাগ্রস্ত করা হয়েছে। কিন্তু বিএনপির তরফ থেকে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং ট্রান্সপোর্ট স্ট্রাইক করছে। এই জন্য একদিনের সভা 3 দিন করছে, আগে আসছে। যেমন 7 তারিখে না, ক্লিয়ার, আমাদের মানে পরিষ্কার আপনার এই বক্তব্য। হ্যাঁ, 7 তারিখেও যেটা হলো কম্বিং অপারেশন, জানে যে 10 তারিখের আগে যদি আপনার সব ট্রান্সপোর্ট বন্ধ করে দেওয়া হয়, এই জন্য ওরকমই তারা আসছিল। ওটা অ্যাডভান্স সমাবেশ না, সমাবেশ ঠিকই 10 তারিখে হতো। তো এখন এই কারণে আপনি একবার বিএনপিকে পরীক্ষা করেন না যে আবার সন্ত্রাস করে কিনা। তারা প্রোগ্রাম দিলেই কাউন্টার প্রোগ্রাম কেন দিতে হবে, এই টেনশনটা তো হয় যে হয়তো খালি আমি এই প্রশ্নের উত্তরটা একটু খুঁজি,
দেখি আমাদের সোহরাব হাসানের বিশ্লেষণে কি আসে। সোহরাব ভাই, আপনার লেখা আমরা পড়েছি, আপনি লিখেছিলেন ভয় পেয়ে ভয় দেখাচ্ছে আওয়ামী লীগ। বিএনপির কর্মসূচির পাল্টাই যে কর্মসূচি এই যে দিচ্ছে মানে আওয়ামী লীগ, কেন দিচ্ছে আসলে? কেন দিচ্ছে এটা মানে এই প্রশ্নটা কিন্তু সবারই। হ্যাঁ, এক হচ্ছে যে তারা সবসময় প্রচারে চায়, প্রচার মাধ্যমে তারা আলোচনায় থাকতে চায়। এটা একটা পাচ্ছি প্রতিদিন পাচ্ছে, প্রতিদিন সাধারণ সম্পাদক, তারপরে তথ্যমন্ত্রী, অন্যান্য আওয়ামী লীগের নেতা, সেটাই বলছি বিএনপি যেখানে যা করছে যেদিন বিএনপির কর্মসূচি এবং বিশেষ করে এই বিভাগীয় শহরগুলোর কর্মসূচির পর আওয়ামী লীগের নেতারা ভাবছে যে মাঠ বিএনপির দখলে চলে যাচ্ছে, এই একটা শঙ্কা। দ্বিতীয় হচ্ছে যে নির্ধারিত কর্মসূচির দিন স্বাভাবিকভাবে গণমাধ্যম ওই কর্মসূচিকেই ফোকাস করবে, ফলো করে প্রচার করবে। তা সেখানে তারাও চায় যে তাদের কথাও শোনা হোক, শুধু এককভাবে বিরোধী দলের নয়। আর এই ঘটনা কিন্তু শুধু এই সরকারের আমলে ঘটেছে তা নয়, এর আগেও যখন বিএনপি ক্ষমতায় ছিল তখনও কিন্তু বিরোধী দলের কর্মসূচি যাতে বাধাগ্রস্ত করা যায় সেরকম নানা ফন্দি ফিকির আটা হয়েছে। বিশেষ আমাদের রাজনৈতিক সংস্কৃতির যেটি ডক্টর মাহবুব হাসান বললেন যে আমাদের সংস্কৃতির ঘাটতি আছে, আমাদের মানসিকতার দীনতা আছে, দুর্বলতা আছে। আমরা অন্য গণতন্ত্র কিন্তু শুধু ভোট অবশ্যই গণতন্ত্রের জন্য প্রয়োজন, কারণ না হলে উন্মুক্ত বাছাই প্রক্রিয়া না থাকলে তো আমি আমার প্রতিনিধি বাছাই করতে পারবো, প্রতিনিধি নির্বাচন করতে পারবো না। কিন্তু একদিনের তো গণতন্ত্র না, গণতন্ত্র একটা মানসিকতাও, একটা মনস্তত্ত্ব। আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষকে কিভাবে দেখি বা আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে কিভাবে দেখে, তার চেয়ে হলো যাদের জন্য রাজনীতি, জনগণের জন্য, সেই জনগণ কিভাবে দেখে। এই সাম্প্রতিককালে কিন্তু একটি বড় কি বলে পরিবর্তন ঘটে গেছে। সাধারণ মানুষ মানে দলীয় বৃত্তের বাইরের মানুষের সঙ্গে রাজনীতির সম্পর্ক একবারে ক্ষীণ। মানে তারা মনে করে যে রাজনীতি তাদের উদ্ধার করবে না, রাজনীতি তাদের কল্যাণ করবে না, তাদের নিজেদের পরিবর্তন করতে হবে। এই যে অনাস্থা, একটা বিতৃষ্ণা আছে, এক ধরনের যারাই যখন অনীহা আছে, প্রচন্ড অনীহা। এই অনীহার কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো কথা রাখে না। আমরা আসি আবার এই বিষয়ে আসবো। আমার মনে হয় ডক্টর মাহবুব হাসান আপনি যদি এই বিষয়ে কথা নিশ্চয়ই বলবেন। সেই সাথে আমি শুরুতে বলছিলাম IMF এর প্রতিনিধি দল 5 সদস্যের প্রতিনিধি ডিএমডির নেতৃত্বে তারা এসছেন এবং সেখানে আমরা আজকেই দেখলাম যে আজ বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে 2022-23 অর্থ বছরের দ্বিতীয় অর্ধের এই মুদ্রানীতি ঘোষণা করেছে। বলা হচ্ছে যে IMF এর শর্ত অনুযায়ী 2বার মুদ্রানীতি ঘোষণা অলরেডি এই পথে তারা হাঁটছে। নিশ্চয়ই শুনতে চাই আপনার কাছ থেকে। না, আমাদের অর্থনীতির অবস্থা খারাপ এটা তো আমরা জানতামই, আমরা জানি, আমাদের অর্থনীতিবিদরা বলেছেন এবং সরকারকে সচেতন হতে বলেছেন যে অর্থনীতির অবস্থা কিন্তু ধীরে ধীরে ভঙ্গুর হয়ে পড়ছে। বিরোধী রাজনীতিকরা বলছে যে এটা ক্রমান্বয়ে ভঙ্গুর হতে হতে শ্রীলঙ্কার মতো হবে, কিন্তু সরকারি দল বলছে না, শ্রীলঙ্কার মতো হবে না, আমাদের যথেষ্ট শক্তিশালী আছে। সেই দিক থেকে শক্তিশালী বলেছে গভর্নমেন্ট, কিন্তু শক্তিশালী আছে এটা কিন্তু প্রমাণ করতে পারেনি। যখন ব্যাংকগুলো দেখা গেল, ব্যাংকগুলোর অনেক অর্থ কিন্তু লোপাট হয়ে গেছে। 11,000 কোটি টাকা না কি 9,000 কোটি টাকা শুধু ইসলামী ব্যাংক থেকে গেছে। 2 নম্বর হলো আজকেও রিপোর্ট আছে, দেখবেন যে সরকারের যে অর্থনীতি ব্যাংকের যে এটা করেছে বাংলাদেশ ব্যাংক, সেখানেও দেখা গেছে যে সরকার লোন নিচ্ছে, ঋণ নিচ্ছে অধিক মাত্রায়। তার মানে সরকারের যে অর্থনৈতিক যে শক্তি সেটা কমজোর, অনেকটাই কমজোর, মানে লোন করে তাকে চলতে হচ্ছে। ঠিক এই পরিপ্রেক্ষিত এটাও কিন্তু প্রমাণ করে যে যখনই আপনি আন্তর্জাতিক সংস্থা থেকে লোন নিতে চান তখনই বোঝা যায় যে আপনার টাকার দরকার আছে। মুখে তো বললে হবে না যে আমাদের শক্তিশালী, আমাদের রিজার্ভ মানে এতটা আছে ততটা আছে। যেমন
IMF বলেছিল যে তোমরা এইভাবে মানে বৈদেশিক মুদ্রার হিসাব করো, বললো যে না আমরা তোমাদের পথে আমরা হাঁটবো না, আমাদের যেভাবে আমরা হিসাব করি বৈদেশিক মুদ্রার সেভাবে করব। যেমন শ্রীলঙ্কাকে লোন দিচ্ছে, আরো কোন কোন মানে দেশকে। আমাদের আজকে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে যে 450 কোটি ডলার ঋণ পাওয়ার যে বা ঋণের যে প্রথম কিস্তি পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী এবং সেটি আগামী মাসেই হতে পাবে। হ্যাঁ পাবে, সন্দেহ নেই, কারণ পাবে। এটা তো লোন তো আপনার সুদ দিয়েই তো আনবে, লোন পাবে। IMF এর সুদ খুবই কম, খুবই কম, এটা সবাই জানে। আচ্ছা আচ্ছা, আমি একটু যোগ করতে চাই ডক্টর মাহবুব হাসান সাহেব। সেটা হচ্ছে যে IMF বিশ্বব্যাংক তাদের ঋণের একটা শর্ত থাকে এবং ঋণের সুদের হার যত কমই হোক শর্ত থাকে, কাঠামোগত শর্ত থাকে। ওই যেটা বললেন যে বছরে দুবার যে মুদ্রানীতি ঘোষণা করা, বহু বছর ধরে কিন্তু দুবার ঘোষণা করা হচ্ছে না, এই ঘোষণা করা হচ্ছে না, আচ্ছা এবারই হলো। আচ্ছা, যে বিষয়টা হচ্ছে যে যে সংস্কারগুলো করতে যে তাদের দাবি অনুযায়ী যে সংস্কারগুলো, এক হচ্ছে জনগণের ভর্তুকি কমানো, যেটা আমরা বিদ্যুৎ গ্যাস পানি এবং অন্যান্য সেবামূলক খাতে যেটা দেখি, জনগণের বিরুদ্ধে চলে যাবে না এই ধরনের না, সেটাই বলছি। এখন আবার সরকার ভর্তুকির মাত্রা বাড়লে ঋণগ্রস্ত হবে, এটার মধ্যে একটা ভারসাম্য থাকা দরকার। তো সরকার আমাদের নীতি নির্ধারকরা, সরকার নীতি নির্ধারকরা যত মানে অর্থনীতিকে যত শক্তিশালী বলে দাবি করেন তত শক্তিশালী নয়। আবার এও ঠিক বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যায়নি এবং সম্ভবত যাবেও না। শুনে আসি আজিজ ভাই যদি মানে শুনতে চাচ্ছি। আমার কথা হলো যে আসলে আমরা যেভাবেই দেখি না কেন, আমাদের ধরেন জিডিপি, পার ক্যাপিটাল ইনকাম এগুলো আগের সাথে অনেক বেড়েছে, কিন্তু আমরা কিন্তু অর্থনৈতিকভাবে এখন সারা বিশ্বে মন্দা, আমরাও কিন্তু রিস্কে আছি। IMF এর লোন নেওয়ার একটা সুবিধা আছে, একটা অসুবিধাও আছে। IMF অনেক কিছু দেখে টেকে তারপরে তাদের লোন দেয় যাতে তাদের লোন রিকভার হয়। IMF এর লোন যখন পাবেন, যিনি ঋণ দিবেন তিনি তো মানে না, সবাই তা করে না। আপনি চীনের লোন নেন, কিচ্ছু দেখতে চাইবেন না, টাকা দিয়ে দিবে। আর IMF এর লোন যখনই পাবেন তখনই ধরে নিবে যে এই দেশের অর্থনীতি মোটামুটি স্টেবল আছে, অন্যদের লোনও আপনি পাবেন। আপনার অর্থাৎ অর্থনীতির অবস্থাটা লোন শোধ করার মতো, রিপে করার মতো এবিলিটি আছে, এটা ধরে নেওয়া হয়। আর সুদের হারও কম। হ্যাঁ, কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে যে দেখেন আমাদের অর্থনীতিটা কত ঝুঁকির মধ্যে আছে। আমাদের IMF এর শর্ত অনুযায়ী আমরা আগে যেমন বলা হতো আমাদের আপনার রিজার্ভ ছিল $48 বিলিয়ন পর্যন্ত। এখন তো IMF এর শর্ত অনুযায়ী, হিসাবের শর্ত অনুযায়ী নেট আপনার এখন আমাদের রিজার্ভ $26 বিলিয়ন। এখন নির্বাচন কমিশন ডেসপারেট হয়ে গেছে EVM কেনা, সেখানে প্রায় $9 বিলিয়ন মতো কাছাকাছি চলে যাবে। মাইনাস করেন $17 বিলিয়ন। হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপ $1 বিলিয়ন কত গেল। এরপরে এখন থেকে এই বছর থেকে শুরু 140 কোটি টাকা ঋণ শোধ করা। তো এখন এই কারণেই আমাদের যেমন IMF এর লোন দরকার, তেমনি উল্টা দিকেও যদি দেখেন এই IMF এর শর্ত সব ভর্তুকি বন্ধ করে দেওয়া, এটা একটা বড়। দেখেন এই যে ইলেকট্রিসিটির দাম বাড়ায় দিল, বিদ্যুতের দাম বাড়ায় দিল। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে আপনার ভর্তুকি ধরেন আমাদের লোন যেটা আসতেছে $4.5 বিলিয়ন, তার $3 বিলিয়ন হচ্ছে ব্যাংক খাত রিফর্ম করা, আর একটা হলো জলবায়ু নিয়ন্ত্রণ। এখানে আপনি খেয়াল করে দেখেন ব্যাংক খাত এবং এইটাতে এইটাতে আমার তো মেইন রিজার্ভে টাকা যাচ্ছে না, যে খাতগুলোতে যাবে আপনার ব্যাংক খাতে ধরেন এখন প্রায় 25% পর্যন্ত ডিফল্ট লোন, এটাকে 10%-এর নিচে নামানো হবে। মানে কঠিন অবস্থা। জি ডক্টর মাহবুব হাসান, আপনার কাছ থেকে শুনতে হচ্ছে 450 কোটি ঋণের প্রথম কিস্তি পাওয়ার আশা করছেন, কিন্তু এই সমস্ত শর্ত যদি মানতে হয়, যেটা মানে সোহরাব হাসান বলছিলেন, অনেক শর্তই অবশ্য আমাদের জনগণের স্বার্থের পরিপন্থী হবে, কিন্তু হয়তোবা অর্থনৈতিকভাবে সেটির প্রয়োজনও আছে। আপনি কি বলবেন?
আসলে এই অর্থনীতি খুব জটিল বিষয় তো, এটার ভিতরটা বড়ই জটিল, সেটাকে সোজা করা খুবই কঠিন। প্রথমত আপনি কাদের ওই লোনটা এনে কোথায় ব্যয় করবেন সেটা কিন্তু IMF বলে দেয় যে ওইখানে 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 ব্যয় করবে। এখন যদি বিদ্যুৎ খাতে আপনি ব্যয় করেন, তাহলে বিদ্যুৎ খাতে এত ভর্তুকির কারণ কি সেটাকে আপনাকে দেখতে হবে। আপনি ক্যাপাসিটি জন্যে 99,000 কোটি টাকা ব্যয় করবেন, আবার রেন্টাল পাওয়ারগুলোর জন্য 99,000 কোটি টাকা ব্যয় করে ফেলেছে, তাই না? এখন কথা হলো যে এই খাতটাকে আপনাকে বাদ দিতে হবে আমার ধারণা, এক। দ্বিতীয়ত যে গভর্নমেন্টের নিজের ইয়েতেও মানে ভর্তুকি দেওয়া হয়, সেক্ষেত্রে গভর্নমেন্টের এইসব প্রতিষ্ঠানের যে ওভারহেড খরচ সেটি কমাতে হবে। হ্যাঁ, যেভাবে রাজার হালে তারা থাকে বা তাদের যে ব্যয় সেটাকে কমাতে হবে, বেতন নয় সেটা, গাড়ি এবং অন্যান্য সম্পদের ক্ষেত্রে। তারপরে আপনার তাদের চুরি, তাদের মানে অপব্যবহার, অদক্ষতা, এইগুলোকে কাটতে হবে। না কাটলে আপনি কোনোভাবেই এই ভর্তুকিকে আপনি প্লাসের দিকে আনতে পারবেন না। একটু শুনে আসি একদম শেষ। না, বিষয়টা হচ্ছে যে সেকেন্ডে শুনবো, IMF, বিশ্বব্যাংক বা অন্য যে কোনো দাতা সংস্থা বা বিদেশেও তারা কিন্তু একটা যেটা ভালো দিক সেটি হচ্ছে তারা কাঠামোগত সংস্কার চাচ্ছে এবং তারা স্বচ্ছতা, জবাবদিহি চায় না। কিন্তু যেটি বলা হচ্ছে যে IMF এর এই শর্ত মানতে গেলে সেটি আমাদের স্বাতন্ত্র্যবোধ, আমাদের জনগণের স্বাতন্ত্র্যবোধ না, বৃহত্তর যে নিম্ন আয়ের মানুষ, বৃহত্তর জনগোষ্ঠীর উপর চাপটা বাড়বে। এখন বাড়বে, কিন্তু যে চুরিটা হচ্ছে, যে বিদ্যুৎ খাত বলি, ব্যাংক খাতে যে লুটপাট হচ্ছে, এটি যদি কমানো যায় তাহলে কিন্তু আবার এটা উদ্ধার করা সম্ভব। সেখানে তো নজর নাই। না, সেখানে নজর দেওয়া প্রয়োজন। এবং অর্থনীতিবিদরা বা আমাদের নীতি নির্ধারক তো বলেন যে এটি কি বলে, এই অবস্থা থেকে উদ্ধার হওয়া উচিত, খেলাপি ঋণ কমানো উচিত, কিন্তু তারা কমাতে পারছে না। আমাদের অর্থমন্ত্রী কি উদ্ভট চিন্তা থেকে বিদেশ থেকে পাচার হয়ে যাওয়া অর্থের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দিলেন। এখন বলেন যে অর্থ ফিরিয়ে আনা খুবই কঠিন, আর সময় একেবারেই মনে হয় এখানেই শেষ করতে হবে। জনাব এম এ আজিজ, জনাব সোহরাব হাসান, ডক্টর মাহবুব হাসান, আপনাদের তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ রাত্রি।